নমস্কার। আমরা গ্রুপ থিওরি সিরিজ স্টার্ট করছি। এই পুরো গ্রুপ থিওরিকে কতগুলো পার্টে ভাগ করেছি, তো সবগুলো পার্ট দেখতে হবে, তাহলে পুরো গ্রুপ থিওরিটা আমরা শিখে ফেলতে পারবো। আমরা প্রথমে আসছি অ্যাক্সিস অফ সিমেট্রি। এই অ্যাক্সিস অফ সিমেট্রি বলতে গেলে দুটো পার্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো সিমেট্রি এলিমেন্ট, আর একটা হলো সিমেট্রি অপারেশান। সিমেট্রি এলিমেন্ট আর সিমেট্রি অপারেশন কিন্তু একই নয়। মনে করো সাইক্লোপ্রোপেন আছে, এই সাইক্লোপ্রোপেনকে আমি কি করলাম, রোটেট করলাম। তো রোটেট যেহেতু এটা ট্রায়াঙ্গেল, তাই রোটেট করলেও এই ট্রায়াঙ্গেলটা রিটার্ন আসবে, ডিফারেন্স কিছু হবে না। কিন্তু যদি আমি এটাকে এ, এটাকে বি এবং এটাকে সি ধরে নিই, এটাকে যদি রোটেট করি তাহলে কী হবে, বি এই দিকটা চলে আসবে, সি এখানে চলে আসবে, এ এখানে চলে আসবে। আবার যদি রোটেট করি তাহলে বিটা আবার এখানে চলে আসবে, সিটা এখানে চলে যাবে, এটা এখানে চলে আসবে। সরি, এই জায়গাটা বি এখানে গেছে, এ এখানে, আর এখানে সি। ওকে, সো এই জায়গাটা যদি রোটেট করি, ওপরটা কোথায় চলে যাবে, সি চলে যাবে, এটা এখানে চলে আসবে, আর বিটা এখানে চলে আসবে, রাইট। আবার যদি এটাকে রোটেট করি তখন এ বি সি আবার আগের জায়গায় চলে আসবে। তাহলে এখান থেকে আমি কি শিখলাম, এখান থেকে আমি একটা জিনিস শিখলাম, সেটা হলো যদি আমরা এদের মধ্যে রিলেশান করবার চেষ্টা করি, এরা কিন্তু ইকুইভ্যালেন্ট, এগুলো সবগুলো ইকুইভ্যালেন্ট, কিন্তু এই দুখানে কিন্তু আইডেন্টিক্যাল। ওকে, এই দুখানা হলো, এটা হলো আইডেন্টিক্যাল। তো এই যে রোটেশন যেটা করছি সেটাকে বলা হয় সিমেট্রিক অপারেশন। ওকে, এবং এই জিনিসটাকে বলা হয় সিমেট্রিক এলিমেন্ট। তো যদি সিমেট্রিকে আমরা ডিভাইড করি, আমরা কি কি সিমেট্রি পাবো, কারণ সিমেট্রি শেখাটা গ্রুপ থিওরিতে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। একটা হলো আইডেন্টিক্যাল সিমেট্রি, আমরা এক একটা করে বলছি, সেটাই আসছে। আইডেন্টিক্যাল সিমেট্রি কাকে বলে, যেটা প্রত্যেকটা এলিমেন্টের বা কম্পাউন্ডের মধ্যে থাকবেই। আইডেন্টিক্যাল মানে হলো তাকে যদি 360 ডিগ্রিতে রোটেট করো, সে আবার আগের জায়গায় রিটার্ন চলে আসতে বাধ্য, যে কোনো কম্পাউন্ডকেই। তো সেটা গেলো আইডেন্টিক্যাল সিমেট্রি। সো ই সিমেট্রি সবগুলো মলিকুলসের মধ্যেই আমি অবজার্ভ করব। এবার আসছি আমি অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটাকে আমি সিএন বলবো। এই এন মানে কি, এন মানে হলো 360 ডিভাইডেড বাই রোটেশান। অর্থাৎ রোটেট করবার পর যদি আবার একই জিনিস রিটার্ন চলে আসে, তখন তাকে আমি বলবো অ্যাক্সিস অফ সিমেট্রি আছে, এবং যত ডিগ্রিতে রোটেট করবার পর এসছে 360কে সেটা ডিভাইডেড করলেই আমি পেয়ে যাব। এক্সাম্পলে আসছি ওয়াটার মলিকুল। ওকে, এই ওয়াটার মলিকুলকে এটাকে অ্যাক্সিস ধরে 180তে রোটেট করলে কী হবে, বেসিক্যালি এই এইচটা এখানে চলে আসবে এবং এই এইচটা এখানে চলে আসবে। তাহলে কত ডিগ্রিতে রোটেট করে হয়েছে, 180। তার মানে এন এর ভ্যালু হবে 360 ডিভাইডেড বাই 180 করলে 2, মানে হলো C2, রাইট। আমি যদি অ্যামোনিয়ার ধরি, অ্যামোনিয়া জানি পিরামিডাল স্ট্রাকচার, ওপরে লোন পেয়ারটা থাকে কিন্তু ওটাকে কনসিডার করব না। সো মাঝখানের এই অ্যাঙ্গেলগুলোকে ধরে নেওয়া হয় 120 ডিগ্রি, অনেকটা আমাদের ফ্যানের মতন। ওকে, ফ্যানের যে ব্লেডগুলো থাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সো যদি 120 ডিগ্রিতে রোটেট করি, এই হাইড্রোজেনটা এখানে চলে যাবে, এইটা এইখানে চলে আসবে, এবং এই হাইড্রোজেনটা এখানে চলে আসবে। সো রোটেশান হচ্ছে 120, তাহলে 160 ডিভাইডেড বাই 120 মানে 3। তার মানে বলবো এখানে আমার কাছে C3 আছে। এবার একটা মলিকুলসের মধ্যে একের বেশি C2 বা C3 বা এগুলো থাকতেই পারে। আমি এক্সাম্পলে আসছি BF3। সো BF3কে যদি আমরা রোটেট করি, আমরা যদি এই জিনিসটাকে ধরে, মানে এটাকে ধরে জাস্ট উল্টে দিই,
তাহলে লক্ষ্য করব এই ফ্লোরিনটা এখানে চলে আসছে, এই ফ্লোরিনটা এখানে চলে যাচ্ছে, তার মানে এই বরাবর 180 ডিগ্রি রোটেশনে হচ্ছে। তাহলে 360 ডিভাইডেড বাই 180 মানে 2 মানে C2, তার মানে এই বরাবর একটা C2 আছে। আবার যদি আমি এই বরাবর দেখি এখানেও একটা C2 আছে, এই বরাবর দেখলে এখানেও একটা C2 আছে। তাহলে এই BF3-র ক্ষেত্রে মোট 3খানা C2 আছে। ওকে, এবার যদি আমি মলিকুলটাকে এই বরাবর ধরি, মানে এই বরাবর ধরে রোটেট করাচ্ছি, তাহলে দেখো মাঝখানে অ্যাঙ্গেল করে কত, 120 ডিগ্রি। ওকে, আমি কি বরাবর রোটেট করাচ্ছি, এই বরাবর ধরে, এই পেনটা যেমনভাবে রোটেট হচ্ছে এরকমভাবে রোটেট হবে। তাহলে 120 ডিগ্রি মানে 120-তে রোটেট করলে এই ফ্লোরিনটা এখানে চলে যাবে, এই ফ্লোরিনটা এখানে চলে আসবে, এই ফ্লোরিনটা এখানে চলে আসবে। সো 120 ডিগ্রি রোটেশানেও সেম মলিকুলস আমি রিটার্ন পাচ্ছি। সো 360 ডিভাইডেড বাই 120, তার মানে হলো 3, মানে C3 আছে। তাহলে যদি আমাকে BF3 বা BF3-র মতন, আমি আবারও বলছি সবগুলো কম্পাউন্ডকে নিয়ে ডিসকাস করা পসিবল না, কিন্তু সিমিলার স্ট্রাকচার বা সিমিলার টাইপগুলোকে দেখে বাকিগুলোকেও ভাবনা চিন্তা করবে। সো BF3-র দিকে যদি ফোকাস করি তাহলে লক্ষ্য করব 3খানা C2 এবং 1খানা C3 আছে। তাহলে যদি বলা হয় এর CN কত, এরকম কন্ডিশানে আমাকে ধরতে হবে N এর ভ্যালু সবথেকে বেশি কোনটা। সো N এর ভ্যালু সবচেয়ে বেশি হলো 3, তার মানে বলবো আমার কাছে CN হলো C3। ওকে, তার মানে রুলটা হলো N ম্যাক্সিমাম আমাকে অবজার্ভ করতে হবে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এই কম্পাউন্ডার বলেছে কি কি আছে। তো দেখো এই বরাবর নিয়ে 180-তে রোটেট করো, এই হাইড্রোজেন এখানে চলে আসবে, এই হাইড্রোজেন এখানে চলে আসবে, তার মানে 180-তে হচ্ছে মানে C2 এই বরাবর আছে। এইরকম নিয়ে জিনিসটাকে উল্টে দাও, পুরো উল্টে দাও, তাহলে লক্ষ্য করবো এই হাইড্রোজেনগুলো এখানে চলে যাবে, আবার এইগুলো এখানে চলে আসবে, তাহলে এই বরাবর একটা C2 আছে। এই বরাবর না নিয়ে রোটেট করো, এই বরাবর একটা C2 আছে, কিন্তু কোনটা তোমার কাছে সব থেকে, সবগুলোই C2। ওকে, তার মানে কোনটাকে আমি মেজর অ্যাক্সিস ধরবো, ঠিক আছে, বা মেন বা মেজর অ্যাক্সিস ধরবো না, মেন বা মেজর অ্যাক্সিস সেইটাকে বলবো যে CNটা হওয়ার জন্য বেশি সংখ্যক অ্যাটমকে ক্রস করে গেছে। তো দেখো এই বরাবর যখন টানা হয়েছিল এই অ্যাটম এবং এই অ্যাটমকে ক্রস করে গেছে, তার মানে এইটাকে আমি বলবো কি C2, তার মানে এইটা হবে আমার কাছে মেজর অ্যাক্সিস। তাহলে দুখানা পয়েন্ট, আমি CN সেটাকে নেবো যার N এর ভ্যালুটা বেশি। এখন যদি N এর ভ্যালু একই রকম পাই কখনো, তখন আমি মেজর অ্যাক্সিস হিসাবে তাকে নেব যে বেশিরভাগ অ্যাটমকে পেনিট্রেট করে গেছে বা পেনিট্রেট করে যেতে পারে। এইরকম আরেকটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, ওয়েল নন এক্সাম্পল হলো আমাদের এই বেঞ্জিন। ওকে, তো বেঞ্জিনের যদি আমরা অবজার্ভ করি তাহলে লক্ষ্য করব এর মধ্যে কি কি অ্যাক্সিস রয়েছে। মাঝখানটাকে ধরো, তাহলে দেখো মাঝখানে অ্যাঙ্গেলগুলো 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি করে করে রোটেট করলে হয়ে যাবে। তাহলে 360/60 মানে 6, মানে C6 আছে। ওকে, এই প্রতিটা বরাবর C2 আছে একটা করে, ঠিক আছে, একটা C2, এটা C2, এটা C2। ওকে, তিনটে হয়েছে। এবার এই দুটোর মাঝখান থেকে যদি এখান দিয়ে টেনে দাও, এটা একটা C2 আছে, এখানে একটা C2 আছে, আর এখান থেকে একটা C2 আছে, তাহলে মোট 6খানা C2। ওকে, আচ্ছা, এবার বেঞ্জিনটা আবার আঁকছি। আঁকবার পর এটাকে আমি কি করলাম, এটা তো 60 ডিগ্রি, আমি 60 ডিগ্রি না করে 120 ডিগ্রিতে রোটেশন করলাম, 120 ডিগ্রি। ওকে, তখনও দেখবে একই কম্পাউন্ড ফিরে পাচ্ছ, মানে C3 আছে। ওকে, তো এই C2, C3 এবং C6 পাওয়া গেলেও N এর ভ্যালু যেহেতু 6টা বেশি, আমরা বলবো এর CN অ্যাক্সিস হলো C6। ওকে, এখানে একটা কনসেপ্ট আমাদের ক্লিয়ার হওয়া দরকার, আমরা পরবর্তীকালে ভিডিওতে পাবো, খুব ইম্পর্টেন্ট এই কথাটা কিন্তু। C2 আর C2-1 মধ্যে ডিফারেন্সটা কোথায়? ওকে, এই দুখানার মধ্যে ডিফারেন্সটা কোথায়? C2কে আবার অনেক সময় C2 প্লাস লেখে, কারণ এটা মাইনাস লেখা হয়েছে বলে প্লাস লেখা হয়। যদি কোনো মলিকুলসকে আমি ক্লকওয়াইজ রোটেট করাই
তখন পজিটিভ। আর যদি কোনো মলিকুলসকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করাই তখন কিন্তু নেগেটিভ। তার মানে এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। ওকে, এবার আমরা আসছি লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে। লিনিয়ার মলিকুল যেমন HCN, HCl, HCN, এইগুলোর ক্ষেত্রে আমি যেটা পাবো সি ইনফিনিটিভ। ওকে, কারণ এটা অনেকটা পেনের এরকম জায়গাটা মনে করো, তুমি যে কোনো ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করো দেখবে আবার আগের জায়গায় চলে আসছে। যে কোনো ডিগ্রি, এই যে রোটেট করছে দেখো, যে কোনো ডিগ্রিতে একটা রোটেট করলেই দেখবে আগের জায়গায় চলে আসছে। তার মানে প্রায় 0 ডিগ্রিতে রোটেট করলে আসছে, তো 360/0 মানে ইনফিনিটিভ, তার মানে এটা হবে সি ইনফিনিটিভ। ওকে, এটা কোন মলিকুলের ক্ষেত্রে আলোচনা করলাম? লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে। তো আশা করব এই যে অ্যাক্সিস অফ সিমেট্রি জিনিসটা ক্লিয়ার। অনেকগুলো সিএন পেলে কোনটাকে নেবো? যেটার ভ্যালু বেশি। আর অবজার্ভ করব যেটা বেশি মলিকুলকে পেনিট্রেট করে যাচ্ছে সেইটা কিন্তু, বা বেশি অ্যাটমকে পেনিট্রেট করে যাচ্ছে সেটাকে আমরা সিএন হিসাবে কাউন্ট করব। এবার আমরা আসছি এই প্লেন অফ সিমেট্রি, এর মধ্যে প্রথম আমরা পড়ব সিগমা ভি। কী করে বুঝবে কার কটা সিগমা ভি আছে? সিগমা ভি মানে বুঝতেই পারছো ভার্টিক্যাল, আর এইচ মানে কি বোঝাচ্ছে? হরাইজন্টাল। ওকে, মানে সিএন অ্যাক্সিস যেটা আছে, ঠিক আছে, যেটাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো। সিএন মানে বুঝতে পারছো তো, এনের ভ্যালু যার বেশি ছিল, একটু আগে বলেছি। তার মানে এটাকে আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস বলবো। সেই অ্যাক্সিস বরাবর যদি কোনো কিছু থেকে থাকে তখন এটা আমরা সিগমা ভি বলে ডাকবো। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে সিগমা ভি কার কতগুলো আছে কী করে বুঝবো? এর একটা বোঝার সহজ টেকনিক আছে। যদি তুমি C2 দেখো তুমি বুঝবে এখানে 2 আছে, তো তার মানে বলবে দুখানা সিগমা ভি আছে, ডেফিনেটলি থাকবে। যদি কোনো দিন দেখো C3, সিগমা ভি কটা? 3টে সিগমা ভি। তাহলে একটু আগেই বলেছিলাম H2O মলিকুলের ক্ষেত্রে H2O মলিকুল এরকম ধরনের ছিল এবং বলেছিলাম C2 থাকে, তার সঙ্গে বলে দিতে পারি দুটো নিশ্চয়ই সিগমা ভি আছে। তো সিগমা ভি বলা আমার পক্ষে কিন্তু অত্যন্ত সোজা। ওকে, এবার আমরা আসছি সিগমা এইচ। ঠিক আছে, সিগমা এইচকে বলে হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি। এই সিগমা ভি সবসময় মনে রাখবে, এই সিগমা এইচ তোমার কাছে হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি। ওকে, এটা কি করে বুঝবো? এটা পারপেন্ডিকুলার টু সিবি হবে সিগমা ভি, পারপেন্ডিকুলার সিগমা ভি। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, মনে করো BF3 ক্ষেত্রে যদি তাকাই, এটা হলো BF3। ওকে, এর মধ্যে কি রয়েছে? এই বরাবর একটা C2 রয়েছে, এই বরাবর একটা C2 রয়েছে এবং এই বরাবর একটা C2 রয়েছে। ওকে, আর ওপর দিয়ে যদি রোটেট করি, ঠিক আছে, এই বরাবর কিন্তু আমার কাছে কি রয়েছে? C3 রয়েছে। তার মানে C2 রয়েছে এবং কি রয়েছে? C3 রয়েছে। এর মধ্যে প্রিন্সিপাল অ্যাক্সিস কোনটা হবে? তার মানে C3টা হবে। C3টা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। C3টা কীভাবে ছিল? এই পেনটার উপর দিয়ে ছিল, এই বরাবর রোটেট করেছিলাম, ঠিক এই বরাবর রোটেট করেছিলাম। যে বরাবর প্রিন্সিপাল অ্যাক্সিস আছে সেই বরাবরই যদি আমি কোনো প্লেন টানি, দ্যাট ইজ কল্ড সিগমা ভি। এবং এর সঙ্গে পারপেন্ডিকুলারলিভাবে যেটা রয়েছে, তার মানে সিগমা এইচ। তার মানে আমরা যদি দেখি এইটা হবে আমার কাছে সিগমা এইচ এবং এর সঙ্গে ওপর দিয়ে যেটা রয়েছে সেটা হলো সিগমা ভি। তাহলে সিগমা ভি আর সিগমা এইচ বুঝতে পেরেছ? সিগমা ভি সিগমা এইচের কিসে থাকে? পারপেন্ডিকুলারলিভাবে থাকে। এবার আমরা আসছি সিগমা ডি। সিগমা ডি মানে হলো ডায়াড্রাল প্লেন অফ সিমেট্রি। এই সিগমা ডি এবং সিগমা ভি এর মধ্যে অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই। সিগমা ভি আর সিগমা ডি এই দুটোর মধ্যে কনফিউশন আমাদের মধ্যে তৈরি হয়। এখানে আমি একটা টিক্স বলছি যেটা মনে রাখবে। সিগমা ডি আমরা সেটাকেই বলবো, সেটা এমন একটা প্লেন অফ সিমেট্রি, রিপিট, এটা এমন একটা প্লেন অফ সিমেট্রি যেটা দুটো সিটুকে ডিভাইডেড করে। দুটো সিটুর যে বন্ড অ্যাঙ্গেল আছে সেই বন্ড অ্যাঙ্গেলকে ডিভাইডেড করলে তখন সেটাকে বলবো আমি সিগমা ডি। মনে করো এই বরাবর একটা C2 আছে, এই বরাবর একটা C2 আছে, তার মানে এই দুটো C2র মাঝখান দিয়ে যেটা যাচ্ছে সেটাকে আমি বলবো সিগমা ডি। ওকে, একটা এক্সাম্পল দিই।
সবচেয়ে ভালো এক্সাম্পল হলো আমাদের এই বেঞ্জিন। ওকে, বেঞ্জিনে আমরা কি জানি, এটা একটা C2, এইটা একটা C2, এইটা একটা C2, আর কোথায় C2 আছে, এটা একটা C2, ভালো করে খেয়াল করবে কিন্তু, এটা একটা C2, এটা একটা C2। ওকে, এবার আমি কি বলেছি যে দুখানা C2র মাঝখান দিয়ে যখন যাবে তখন কিন্তু সেটাকে আর, দেখো আমরা জানি কটা C2 হচ্ছে, মোট 6খানা C2 হচ্ছে, তার মানে 6খানা সিগমা H থাকবে, কারণ এর প্রিন্সিপাল অ্যাক্সিসের যেটা রয়েছে C6 হয়ে থাকে, মানে 6টা সিগমা H থাকে। কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না, অ্যাকচুয়ালি হয় 3টে সিগমা H এবং 3খানা সিগমা V থাকে, সরি D থাকে। কেন এই 3খানা সিগমা D বলছি, তার কারণ এটা একটা C2, এটা একটা C2, এই দুটো C2র মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে কিন্তু আমি আর সিগমা H না বলে সিগমা V বলবো। আবার দেখো এটা একটা C2, এটা একটা C2, এই দুটো C2র মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে আমি কি বলবো, সিগমা V। আবার এটা একটা C2, এইটা একটা C2, এই দুটোর মাঝখান দিয়ে যেটা গেছে সেটাকে আমি বলবো সিগমা V। আর বাকি C2গুলোর ওপর দিয়ে গেছে সিগমা H। ওকে, তাই জন্য 6টা দেখে মনে হতে পারে 6টা সিগমা H, যেটা হওয়া উচিত, যেটা আমি বলেছিলাম, কিন্তু তা না হয়ে 3টে সিগমা H এবং 3খানা সিগমা D। তাহলে সিগমা H আর সিগমা D কিন্তু কনফিউজ করো না, ভালো করে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে রুলটা কি বলেছি, প্লেন অফ সিমেট্রি যেটা দুখানা C2র বন্ড অ্যাঙ্গেলকে ডিভাইডেড করছে, দুটো C2র মাঝখান থেকে যদি কোনোটা যায় সেটাকে আমরা বলবো কি, সিগমা D। নেক্সট স্টেপে আমরা যেটা আসছি সেটা হলো সেন্টার অফ সিমেট্রি। সেন্টার অফ সিমেট্রি মানে মাঝখানে এমন একটা পয়েন্ট থাকবে কিন্তু অপোজিট সাইডে সেম অ্যাটম এবং সেম ডিস্টেন্সে থাকতে হবে, সেম অ্যাটম ইন সেম ডিস্টেন্সে থাকলে তখন বলবো এর মধ্যে সেন্টার অফ সিমেট্রি রয়েছে, মানে I রয়েছে। একটা এক্সাম্পলে যদি আসা যায় CO2, মাঝখানের পয়েন্টটা নাও, এটা হলো মাঝখানের পয়েন্ট। ওকে, দেখো সেম ডিস্টেন্সে দেখো সেম অ্যাটম পাচ্ছ অক্সিজেন, তার মানে এর মধ্যে I রয়েছে। F2, দেখো মাঝখানে অ্যাটমটা নাও, সেম ডিস্টেন্সে দেখো সেম অ্যাটম পাচ্ছ, তার মানে বলবো এর মধ্যে I রয়েছে। কিন্তু যদি এরকম হয়ে থাকে, এটা F, এটা Cl, মাঝখানটা নিলে কিন্তু দেখো দুটো আলাদা অ্যাটম, তার মানে এর মধ্যে I নেই। সো I মানে সেন্টার অফ সিমেট্রি, তার মানে সেন্টার অফ সিমেট্রি জিনিসটা কী করে বার করবে নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমরা আসছি ইমপ্রপার অ্যাক্সিস অফ সিমেট্রি, যেটাকে বলবো SN। দেখো SN মানে কি, SN মানে হলো সিগমা H ইন্টু Cn, দ্যাট ইজ কল SN। এবার এটা অপারেশন কিভাবে করতে হয়, আগে Cn করতে হয়, তারপর কি করতে হয়, সিগমা H করতে হয়। ওকে, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো এখানে H, এখানে Cl এ দিয়ে দেখাচ্ছি, আর এটাকে B দিয়ে দেখাচ্ছি। ওকে, আমি কি করলাম, আগে এইটার মধ্যে হরাইজন্টালি একটা অপারেশন Cn করলাম। সো প্রথমে এটাকে 180 ডিগ্রিতে রোটেট করলাম। ওকে, কিভাবে রোটেট করলাম, এই বরাবর, মানে জিনিসটাকে পুরো উল্টে দিলাম, এরম ছিল এরম উল্টে দিলাম। তাহলে যদি এরকমভাবে উল্টে দিই তাহলে দেখতে কেমন হচ্ছে, এটা HB, এটা ClB, এটা Cla, এটা HA, রাইট। এবার তুমি সিগমা H নাও, সিগমা H মানে কি, হরাইজন্টাল প্লেন নাও, নিলে কী হবে, এটা ঠিক মিররটা পড়বে এই দিকটা, মানে মিরর পড়ছে, বুঝতে পারছো, মিরর ইমেজ নেওয়া। CLB, CLA, HA। দেখো এখানে A আর Bটাকে যদি এবার একটু এলিমিনেট করে দিই, দেখো দুখানা কম্পাউন্ড সেম পাচ্ছে। তার মানে প্রথমে Cn অপারেশন চালাবো, তারপর হরাইজন্টালি একটা প্লেন টানবার পর যদি সেম জিনিস মানে সেম কম্পাউন্ডটা পাই তখন বলবো SN আছে। এবার এটা কত ডিগ্রি রোটেট করে করেছি, 120 ডিগ্রি, তার মানে 360 ডিভাইডেড বাই 180 ডিগ্রি রোটেট করে করেছি, তার মানে 2, তার মানে বলবো এটার মধ্যে S2 ছিল। আর মনে রাখবে যার মধ্যে S2 থাকে তার মধ্যে I থাকবেই। একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, দেখো I মানে কি, মাঝখানে একটা পয়েন্ট নাও, দেখো সেম অ্যাটম, দেখো সেম ডিস্টেন্সে আছে, দেখো সেম ডিস্টেন্সে দেখো সেম অ্যাটম আছে। ওকে,
আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, বুঝতে পারবে। ওকে, সো এটাকে কি করলাম, 180 ডিগ্রিতে রোটেট করলাম প্রথমে। তা রোটেট করলে কি কি হবে বলো, এটা 90 ডিগ্রি করলে এখানে আসবে, আরও 90 ডিগ্রি করলে এখানে আসবে, তার মানে এখানে সিএল হবে। লাইকওয়াইজ এই সিএলটা কোথায় চলে যাবে, এখানে চলে আসবে, আর এই দুটো সিএল কোথায় চলে যাবে, এখানে চলে যাবে, কিন্তু নিচে থাকবে। ওকে, তাহলে প্রথমে আমি সিএন করেছি। এইরকম নিয়ম হলো, আগে এই দিক থেকে এই দিকে যেতে হয়। ওকে, মনে থাকে যেন। তো এবার তুমি কি করলে, এবার তুমি এটাকে সিগমা এইচ নাও। সিগমা এইচ নিলে কি মানে মিরর ফেলবার মতন কেস হবে। মিরর পড়লে কী হবে, এখানে সিএলগুলো উপরে উঠে গেল, আর এখানে দুখানা সিএল নিচে চলে এলো। রাইট, দেখো এই কম্পাউন্ডটাই ফিরে পেয়েছ। তাহলে প্রথমে আমি সিএন করেছি, তারপরে আমি সিগমা করেছি, তার মানে C2 মানে 120 ডিগ্রি 180 ডিগ্রি করেছি, কারণ 360 ডিভাইডেড বাই 180 দ্যাট ইজ 2, তার মানে C2, তার সঙ্গে তারপর কি করেছি সিগমা এইচ, কিন্তু লিখতে হয় এরকমভাবে। ওকে, আগে সিগমা এইচ লিখতে হয়, কিন্তু অপারেশন আগে C2 তারপর সিগমা এইচ। এটাকে বলবো আমরা SN। যেহেতু 180 ডিগ্রি করেছি মানে 2তে করেছি, তার মানে SNটা হবে S2। ওকে, এবং S2 থাকলে বলেছি I থাকে, কী করে বুঝলাম, এখানে একটা পয়েন্ট নাও, দেখো অপোজিট দিকে চলে যাও, সেম অ্যাটম সেম ডিস্টেন্সে আছে। ওকে, তো আমরা যেটা শিখলাম এই ভিডিওটার মধ্যে দিয়ে, সিমেট্রি খুব ইম্পর্টেন্ট, কিন্তু আইডেন্টিক্যাল সিমেট্রি, অ্যাক্সিস অফ সিমেট্রি, দুটো পয়েন্ট বলেছিলাম। এনের ভ্যালু যত বেশি হবে আর যতগুলো অ্যাটমকে পেনিট্রেট করে যাবে। প্লেন অফ সিমেট্রির ক্ষেত্রে বলেছিলাম সিগমা ভি। সিগমা ভি কতগুলো হয়, CN যেটা হয় মানে যদি C6 থেকে থাকে তার মানে 6খানা সিগমা ভি আছে। সিগমা এইচ কোথায় থাকে, সিগমা ভি এর পারপেন্ডিকুলারলি ভাবে, সিগমা ভি এর পারপেন্ডিকুলারলি ভাবে সিগমা এইচ থাকে। সিগমা ডি কী বলেছিলাম, দুখানা C2-র মাঝখানে কখনো C2 হতে পারে না, সেটা হবে সব মানে C2 হয়, কিন্তু সেই C2টা হলো অ্যাকচুয়ালি বেসিক্যালি সিগমা ভি। তাহলে কোনো কনফিউশন, সিগমা ডি। ওকে, তাহলে বুঝতে পেরেছো সিগমা ভি কখন, সিগমা এইচ কখন, সিগমা ডি কখন। সেন্টার অফ সিমেট্রি, সেম অ্যাটম সেম ডিস্টেন্সে থাকতে হবে। SN মানে কি বলেছি, সিগমা এইচ ইন্টু CN, আগে CN করবো, তারপর ওটাকে মিরর ফেলবো, সিগমা এইচ করবো, করলে SN পাবো। এইভাবে যদি কোনো মলিকুলসের মধ্যে সিমেট্রিটা বার করে ফেলতে পারি, পরবর্তীকালে গ্রুপ থিওরিতে যাওয়া আমার পক্ষে খুব সোজা। পরে ভিডিওটা দেখো এইগুলোকে বেস করে আমি কি করে পয়েন্ট গ্রুপ বার করছি।